আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? তো আজকে আমরা তড়িৎ রসায়ন চ্যাপ্টারটা শুরু করব। ইতিমধ্যে আমরা অনেকগুলো চ্যাপ্টারের ভিডিও দিছি। তো আজকে আমরা ট্রাই করব তড়িৎ রসায়ন শুরু করার। তো চলো শুরু করা যাক। হ্যাঁ, তো প্রথমে আমরা দেখব তড়িৎ পরিবাহী। যেহেতু তড়িৎ রসায়ন, তো অবশ্যই দেখতে হবে যে আসলে তড়িৎ পরিবাহী কারা, বা তড়িৎ পরিবাহী আসলে কয় টাইপের হয়। তো তড়িৎ পরিবাহী আসলে বেসিক্যালি দুই টাইপের হয়। একটা ধাতব পরিবাহী, আর একটা তড়িৎ বিশ্লেষ্য বা আয়নিক পরিবাহী। তো ধাতব পরিবাহী আসলে কারা? ওই যে জলতড়িৎ, স্থির তড়িৎ আমরা পড়ছি না, এগুলো ধাতব পরিবাহী। ধাতুর সাহায্যে যেগুলা পরিবাহিত হয়, ধাতুর সাহায্যে যেগুলো পরিবাহিত হয় এগুলো ধাতব পরিবাহী। ঠিক আছে, এগুলো আমাদের ধাতব পরিবাহী। ঠিক আছে না? ধরো আমরা স্থির তড়িৎ, চলতড়িৎ বিভিন্ন সার্কিটের যে ম্যাথগুলো পড়ছি, এগুলো বেসিক্যালি আমাদের ধাতব পরিবাহী। আচ্ছা, এগুলোর পর আর চলতড়িৎ আমরা পড়ছি। তো আজকে আমরা মেইনলি পড়বো তড়িৎ বিশ্লেষ্য বা আয়নিক পরিবাহী। তো তড়িৎ বিশ্লেষণ বা আয়নিক পরিবাহীর আসলে মেকানিজমটা কিরকম? মেকানিজমটা যে এখানে ধরো একটা পাত্র থাকবে। ধরো এখানে একটা পাত্র থাকবে, হুম, এবং এখানে দুইটা দণ্ড থাকবে, এবং একটাকে আমরা বলবো অ্যানোড, আরেকটাকে বলবো ক্যাথোড। ঠিক আছে, একটাকে বলবো অ্যানোড, আরেকটাকে বলবো ক্যাথোড। এবং অ্যানোডে কি ঘটে আমরা সবাই জানি, অ্যানোডে ইলেকট্রনের ত্যাগ ঘটে, এবং ক্যাথোডে ইলেকট্রনের গ্রহণ ঘটে। ঠিক আছে। আচ্ছা, তো এখন একটা উদাহরণ দিয়ে যদি আমি এই জিনিসটা বুঝাই। ধরো আমি এখানে একটা কানেকশন ঘটাই দিই, একটা ব্যাটারি লাগাই দিলাম, এবং এখানে ধরো HCl আছে, দ্রবীভূত অবস্থা, অর্থাৎ H+ আর Cl- আছে। তো এখন H+ কি করবে? H+ H+ তার মানে এখানে একটা প্রোটন বেশি। তো যেহেতু তার প্রোটন বেশি, অর্থাৎ একটা ইলেকট্রন তার কম, তাহলে সে একটা ইলেকট্রন গ্রহণ করবে। কোথায় গিয়ে গ্রহণ করবে? এই ক্যাথোডে গিয়ে ইলেকট্রন সে গ্রহণ করবে। তার মানে H+, সে একটা ইলেকট্রন গ্রহণ করে তৈরি করলো হাইড্রোজেন গ্যাস। ঠিক আছে, হাইড্রোজেন গ্যাস তৈরি করলো। সমতাকরণ এখানে ম্যাটার না। মেইন মেকানিজমটা একটু বোঝার ট্রাই করি, সমতাকরণ এখানে ম্যাটার না। আর Cl- কি করবে? Cl-, তার মানে তার এখানে ইলেকট্রন বেশি আছে, Cl- ইলেকট্রন বেশি আছে। তাহলে সে কি করবে? সে ইলেকট্রন ত্যাগ করবে। Cl-, এই মাইনাস চিহ্ন দিয়ে আসলে কি বোঝাচ্ছে? তার ইলেকট্রন বেশি আছে। আর হাইড্রোজেন প্লাস, এই প্লাস দিয়ে কি বোঝাচ্ছে? তার ইলেকট্রন কম আছে। তো সে কি করবে? একটা ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে কি তৈরি করলো? ক্লোরিন গ্যাস তৈরি করলো। তাহলে এই যে ইলেকট্রন গ্রহণ এবং ত্যাগ ঘটলো, অর্থাৎ একটা ইলেকট্রনের ফ্লো ক্রিয়েট হলো, তাই না? কখন কখন এই ফ্লোটা ক্রিয়েট হলো? যখন আমি ব্যাটারির সাথে কানেক্ট করে দিছি। তো যখন আমি ব্যাটারির সাথে কানেক্ট করে দিলাম, তখন একটা ইলেকট্রনের ফ্লো ঘটলো। তো এই যে ইলেকট্রনের ফ্লো, এটাই তো আসলে কি? কারেন্ট না? কারেন্ট। আমরা পড়ছি কি কারেন্ট মানে ইলেকট্রনের ফ্লো। ইলেকট্রনের ফ্লোই কি কারেন্ট। ঠিক আছে, তাহলে তড়িৎ বিশ্লেষ্য বা আয়নিক পরিবাহের জিনিসটা কি বুঝছি? যেখানে আয়ন থাকে যার মাধ্যমে ইলেকট্রনের ফ্লো ঘটে, দ্যাটস এখানে কারেন্ট ক্রিয়েট হয়। ঠিক আছে। আচ্ছা, তো এখন তড়িৎ বিশ্লেষ্য আসলে তিন টাইপের হয়। একটা সবল তড়িৎ বিশ্লেষ্য, আরেকটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, এবং আরেকটা তড়িৎ অবিশ্লেষ্য। তো সবল তড়িৎ বিশ্লেষ্য কারা? যত ধরনের আয়নিক কম্পাউন্ড আছে, লাইক সোডিয়াম, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড,
তারপরে ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ, তারপরে ধরো হচ্ছে এগুলো, হ্যাঁ, যত ধরনের আয়নীয় যৌগ আছে। আচ্ছা, তো এবার ধরো আমি সবল তড়িৎ বিশ্লেষণের জায়গায় আমি ধরো এখানে H2SO4 দিলাম, আর এখানে H3PU4 দিলাম। আমি কিন্তু পরিবেশ রসায়নের লাস্ট লেকচারে সম্ভবত বলছিলাম এসিডের তীব্রতার একটা টপিক পড়াইছিলাম, এসিডের তীব্রতার একটা টপিক পড়াইছিলাম যে এই H2SO4 যৌগে সালফারের জার্মান হচ্ছে কত, 4 × 8, আর 8 থেকে 2 গেলে থাকে হচ্ছে +6। আর H3PU4 যৌগে 4 × 8 আর হচ্ছে হাইড্রোজেন যেহেতু +3, তাহলে থাকলে হচ্ছে +5। এবং আমি বলছিলাম যেটার জার্মান বেশি সেটা হচ্ছে বেশি তীব্র হয়, সেটা বেশি তীব্র হয়। দ্যাটস ওয়াই H2SO4 হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য, আর দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণ হচ্ছে ফসফরিক অ্যাসিড। ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে এখানে আমরা লিখলাম হচ্ছে ACl, আর এখানে লিখলাম হচ্ছে HF। এটা আমি দেখাইছিলাম হাইড্রোক্সাইডের বেলায় কি হয়, হাইড্রোক্সাইডের বেলায় হচ্ছে আমার হ্যালাইডের আকার যেটার বড় সেটা বেশি তীব্র হয়। হ্যালাইডের আকার যেটার বড়, হ্যালাইড, হ্যালাইড কোনটা, এই যে ক্লোরিন, ফ্লোরিন, হ্যালাইডের আকার যেটার বড় হয় সেটা হচ্ছে বেশি তীব্র হয়। তাহলে HCl বেশি তীব্র, দ্যাটস ওয়াই এই HCl হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য, আর HF এটা হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে। আচ্ছা, এবং আমরা সবাই জানি এসিটিক অ্যাসিড CH3COOH, এসিটিক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড, তো দ্যাটস এটা একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য বলাই যেতে পারে। ঠিক আছে না। আর তড়িৎ অবিশ্লেষ্য কারা, যত ধরনের অর্গানিক কম্পাউন্ড আছে, জৈব যৌগ যেগুলো আছে, যেমন হচ্ছে ধরো CH3OH মিথানল, তারপরে ধরো হচ্ছে ইথানল C2H5OH মিথানল ইথানল, তারপরে আছে হচ্ছে ধরো চিনি C12H22O11 চিনি। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে পানি, এই পানি হচ্ছে একটা তড়িৎ অবিশ্লেষ্য। ঠিক আছে, এগুলো আমরা একটু কষ্ট করে মাথায় রাখবো। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে আমাদের টপিক আপেক্ষিক পরিবাহিতা। আপেক্ষিক পরিবাহিতা কি, আপেক্ষিক পরিবাহিতার সংজ্ঞাটা যদি আমরা একটু দেওয়ার ট্রাই করি, দ্য কন্ডাক্টেন্স of 1 milliliter solution of an electrolyte, অর্থাৎ কন্ডাক্টেন্স কি, কন্ডাক্টেন্স হচ্ছে রোধের বিপরীত রাশি, এই আপেক্ষিক রোধের বিপরীত রাশি। আপেক্ষিক রোধ কি, আপেক্ষিক রোধ হচ্ছে আমরা পড়ছিলাম যে হচ্ছে R ইকুয়াল টু রো L/A, তাই না? এটা পড়ছিলাম হচ্ছে আমরা চলতড়িতে। তাহলে আমরা লিখতে পারি রো ইকুয়াল টু হচ্ছে AR/L। আর আপেক্ষিক পরিবাহিতা যেটাকে প্রকাশ করা হয় হচ্ছে কাপ্পা দ্বারা, এই কাপ্পা ইকুয়াল টু হচ্ছে এই রোধের বিপরীত রাশি, মানে আপেক্ষিক রোধের বিপরীত রাশি, তার মানে L/AR। তাহলে কি পেলাম, কাপ্পা ইকুয়াল টু হচ্ছে 1/ρ। দ্যাটস দ্য ইকুয়েশন অফ আপেক্ষিক পরিবাহিতা বা স্পেসিফিক কন্ডাক্টেন্স। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। আর এখান থেকে আমরা কি পেলাম, এখান থেকে আমরা হচ্ছে এই ইকুয়েশনটা পেলাম। এবং এটা হচ্ছে 1 মিলিলিটার সলিউশনের জন্য, 1 মিলিলিটারের জন্য হচ্ছে এটা। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে আপেক্ষিক পরিবাহিতার ক্ষেত্রে আয়তন কত, আয়তন হচ্ছে 1 মিলিলিটার। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটার ইউনিট বা একক নিয়ে যদি আমরা একটু কথা বলি, এটার এককটা কি হবে, এককটা হবে হচ্ছে এল এর একক সেন্টিমিটার, এল এর একক হচ্ছে সেন্টিমিটার।
এল এর একক হচ্ছে সেন্টিমিটার, এ এর একক ক্ষেত্রফলের একক হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার, আর যেহেতু নিচে আছে সেই কারণে আমি হচ্ছে ইনভার্স 2 করে দিলাম। আর আর এর একক হচ্ছে ওহম, আর যেহেতু নিচে আছে এই কারণে ইনভার্স 1 দিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাচ্ছি, সেন্টিমিটার এই মাইনাসের 2 প্লাসের 1 মাইনাসের 1 ওহম ইনভার্স 1। এবং এটা হচ্ছে আমাদের এই আপেক্ষিক পরিবাহিতার একক। এবং এগুলো এমসিকিউতে অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে এটা হচ্ছে আমাদের আপেক্ষিক পরিবাহিতার সংজ্ঞা এবং বেসিক কিছু কথাবার্তা। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা দেখবো হচ্ছে মোলার পরিবাহিতা। মোলার পরিবাহিতা হচ্ছে দ্য কন্ডাক্টেন্স the conductance of all ions by 1 mole 1 mole uh, in a certain volume। ঠিক আছে, in a certain volume। বাংলা সংখ্যাটা থেকে ইংলিশ সংখ্যাটা খুবই মানে জাস্টিফাই বা খুবই সুন্দর। কারণটা খুব সিম্পল, দেখো দ্য কন্ডাক্টেন্স হচ্ছে দ্য পরিবাহিতা হচ্ছে 1 মোলের জন্য, অর্থাৎ 1 মোলের জন্য যেই পরিবাহিতা ইন এ সার্টেন ভলিউম। আগের ক্ষেত্রে যেটা পড়ছি আপেক্ষিক পরিবাহিতা, এখানে কিন্তু এই যে আয়তন ছিল সেটা হচ্ছে 1 মিলিলিটার ছিল। ঠিক আছে, 1 মিলিলিটার ছিল। বাট মোলার পরিবাহিতার ক্ষেত্রে আয়তন হচ্ছে যে কোনো হইতে পারে, ধরলাম এটা হচ্ছে বি, বি আয়তন হইতে পারে। ঠিক আছে, বি আয়তন হইতে পারে। তাইলে আমি লিখতেই পারি এই মোলার পরিবাহিতা যেটাকে প্রকাশ করা হয় হচ্ছে ল্যামডা এম দ্বারা, ল্যামডা এম প্রকাশ করা হয় হচ্ছে ল্যামডা এম দ্বারা, এই চিহ্নটা দ্বারা প্রকাশ করা হয়। ল্যামডা এম ইকুয়াল টু হচ্ছে কাপ্পা, দ্য কন্ডাক্টেন্স কাপ্পা ইনটু সার্টেন ভলিউম মানে বি। ঠিক আছে, সার্টেন ভলিউম। এবং এই যেহেতু সবগুলো এখানে সেন্টিমিটার এককে প্রকাশ করা হয়, তো এই ভলিউম, ভলিউম বা আয়তনটাকে হচ্ছে সেন্টিমিটার কিউব বা হচ্ছে মিলিলিটার, সেন্টিমিটার কিউবই তো মিলিলিটার, আমরা ওই পরিবেশনে পড়াইছিলাম না এটা, সেন্টিমিটার কিউবই হচ্ছে কি মিলিলিটার। তাহলে মিলিলিটারে প্রকাশ করা হয় এই আয়তনটাকে, অর্থাৎ এটা হচ্ছে মিলিলিটারে, মিলিলিটার। ঠিক আছে, আচ্ছা, এখন আমি তো জানি সি বা এস, সি কি, সি হচ্ছে এই ঘনমাত্রা, বা এস, এস দ্বারা প্রকাশ করা হয়। এস ইকুয়াল টু হচ্ছে কি, এস ইকুয়াল টু হচ্ছে এন বাই ভি। ঠিক আছে, আমরা পড়ছিলাম না এস ইকুয়াল টু হচ্ছে এন বাই ভি, বা সবচেয়ে পরিচিত যে সূত্রটা সেটা হচ্ছে কি ছিল, এই ডাব্লু ইকুয়াল টু এস বি এম। তাহলে এই ডাব্লু ঠিক রাখলাম আর এমটাকে হচ্ছে নিচে পাঠাই দিলাম, থাকলো হচ্ছে এস বি। তো এ ডব্লু বাই এম ইকুয়াল টু হচ্ছে এন, তাহলে এন ইকুয়াল টু এস বি। এবং এখান থেকে হচ্ছে এই লেখা যায় এস ইকুয়াল টু হচ্ছে এন বাই ভি। ঠিক আছে না? তাহলে তাহলে এই যে এখান থেকে লিখতে পারি এস বা সি, একটা লিখলে হয়, এস তে বা সি তে দুইটাতেই মোলারিটি বোঝায়। এস তে বোঝা বোঝা আসলে হচ্ছে সলিবিলিটি, আর সি তে বোঝা আসলে কনসেন্ট্রেশন। দুইটাই আসলে ঘনমাত্রাকে বোঝাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তো এই সি ইকুয়াল টু কি, সি ইকুয়াল টু হচ্ছে এন বাই ভি, মানে এই ঘনমাত্রা ইকুয়াল টু হচ্ছে কি মোল বাই আয়তন। তো এখন আমি যদি এখানে মিলিলিটার আনি, এটা অবশ্যই লিটারে, এটা অবশ্যই লিটারে। দেখুন আমি যদি এখানে মিলিলিটার আনি কি করতে হবে, এন বাই ভি মিলিলিটার যদি আনি, তাহলে আমাকে হচ্ছে 1000 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ 1000 দ্বারা আমি ভাগ করে দিলাম। 1000 দ্বারা ভাগ করা কি, যেই কথা আমি উপরে 1000 দ্বারা গুণ করা কিন্তু সেম কথা, অর্থাৎ এই 1000টাকে আমি হচ্ছে উপরে গুণ করে দিতে পারি। 1000 হচ্ছে এখানে গুণ করে দিলাম। ঠিক আছে না? আচ্ছা, তাহলে কি পাইলাম,
তাহলে আমি পাইলাম হচ্ছে এই যে একটা ইকুয়েশন কিন্তু আমরা দাঁড় করাতে পারলাম। ঠিক আছে। আচ্ছা, তো আমাকে লাগবে হচ্ছে বি মিলিলিটার মানটা। তাহলে বি মিলিলিটার ইকুয়াল টু কত হয়? বি মিলিলিটার ইকুয়াল টু হয় হচ্ছে, বি মিলিলিটার ওই পাশে পাঠাই দিই, সি কে এই পাশে নিয়ে আসি। তাহলে এন বাই সি ইন্টু 1000। ঠিক আছে না? তাহলে এই হচ্ছে আমাদের ইকুয়েশন। ওকে। আচ্ছা, তো এবার একটু দেখি যে হচ্ছে এই কাপ্পা ঠিক থাকলো, আর এই বি মিলিলিটার এর জায়গায় আমরা লিখি হচ্ছে এন বাই সি। আচ্ছা, একটু খেয়াল করো তো, এই যে দ্য কন্ডাক্টেন্স অফ অল আয়ন্স বা 1 মোল, এখানে মোল কত? 1 মোল। ঠিক আছে না? তাহলে এন এর মান কত হবে? 1 হবে। তাহলে এন এর মান 1 থাকলো, তাহলে কি থাকলো? 1/c ইন্টু 1000। ওকে। আচ্ছা, তাহলে কি থাকলো? কাপ্পা ইন্টু 1000 ডিভাইড বাই সি। এটা হচ্ছে আমাদের মোলার পরিবাহিতার সূত্র। এটা হচ্ছে আমাদের মোলার পরিবাহিতার সূত্র। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, তাহলে এবার আসে হচ্ছে তুল্য পরিবাহিতা নিয়ে। তুল্য পরিবাহিতা, এটা এটা হচ্ছে জাস্ট এই সূত্রটাকে কপি করব। তাহলে তুল্য পরিবাহিতাকে প্রকাশ করা হয় হচ্ছে ল্যামডা দ্বারা। ইকুয়াল টু হবে হচ্ছে কাপ্পা ইন্টু 1000 ডিভাইড বাই হচ্ছে এই সি। সি কি? সি হচ্ছে মোলারিটি। আর তুল্য পরিবাহিতার ক্ষেত্রে মনে রাখবা, তুল্য পরিবাহিতা হচ্ছে মোলারিটির বদলে থাকে হচ্ছে নর্মালিটি। মোলারিটির বদলে থাকে হচ্ছে নর্মালিটি। মোলারিটির বদলে থাকে হচ্ছে কি? নর্মালিটি। নর্মালিটি, যেটা হচ্ছে এন। এবং এই মোলারিটির এবং নর্মালিটির যেই মানে সমীকরণ, সেটা হচ্ছে কি? এন ইকুয়াল টু হচ্ছে সি ই। এটা আমরা পরিমাণগত রসায়নের চ্যাপ্টার আমরা এই ইকুয়েশনটা আমরা দেখাইছি। একটু যদি কেউ এই জিনিসটা না বোঝে, তাহলে একটু ওই ভিডিওটা একটু দেখে নাও। ঠিক আছে। এন ইকুয়াল টু সি ই, এটা আমরা দেখাইছি ওইখানে। তাহলে এটা হচ্ছে আমাদের তুল্য পরিবাহিতার ইকুয়েশন। ঠিক আছে। তাহলে এর এককটা কি হবে? মোলার পরিবাহিতার একক কি ছিল? মোলার পরিবাহিতার একক ছিল হচ্ছে, এর এককটা যদি আমরা একটু দেখাই, কাপ্পার একক কি? কাপ্পার একক হচ্ছে ওহম ইনভার্স 1, সেন্টিমিটার ইনভার্স 1। আর এই সি এর একক কি? সি এর একক হচ্ছে মোল, মোল মিলিলিটার ইনভার্স 1। মোল মিলিলিটার ইনভার্স 1। সি এর একক লিটার ইনভার্স 1 না, মিলিলিটার ইনভার্স 1 হবে। ঠিক আছে। আচ্ছা, মিলিলিটার মানে কি? মিলিলিটার মানে সেন্টিমিটার কিউব না? এটা আমরা পরিবেশ রসায়নে দেখাইছি, মিলিলিটার ইকুয়াল টু হচ্ছে সেন্টিমিটার কিউব। তাহলে এই মিলিলিটার ইনভার্স ওয়ানের জায়গায় আমরা কি লিখতে পারি? যে সেন্টিমিটার ইনভার্স কিউব। সেন্টিমিটার ইনভার্স কিউব। তাহলে এখান থেকে কি আসতেছে? ওহম ইনভার্স 1। আর এই সেন্টিমিটার কিউবটা যদি ইনভার্সটা যদি হচ্ছে উপরে চলে যায়, তাহলে থাকে হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার। আর থাকে হচ্ছে মোল ইনভার্স 1। অর্থাৎ মোলটাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই, উপরে পাঠিয়ে দিই, তাহলে ইনভার্স 1 যুক্ত হবে। এই হচ্ছে আমাদের মোলার পরিবাহিতার একক। তাহলে তুল্য পরিবাহিতার একক কি হবে? সেম, ওহম ইনভার্স 1 সেন্টিমিটার স্কোয়ার। আর এটা হবে হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স 1। ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুবই আসবে। ঠিক আছে। এগুলোতে এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে। আচ্ছা, এবার আসে হচ্ছে এফেক্ট অফ ডিলিউশন। এটা নিয়ে একটু কথাবার্তা বলা যাক। এফেক্ট অফ ডিলিউশন হচ্ছে যে তুমি হচ্ছে এই পানি অ্যাড করছো আর কি। পানি অ্যাড করছো, পানি অ্যাড করছো। তাহলে পানি অ্যাড করলে কি হয়? ধরো আগে এই পাত্রে অণুগুলা এরকম করে ছিল, এরকম করেছিল। তো আমরা ধরে নেই এটুকু হচ্ছে 1 মিলিলিটার।
এটুকু আমরা ধরে নিই, এটুকু হচ্ছে 1 মিলিলিটার। এখন ধরো পানি অ্যাড করার ফলে, পানি অ্যাড করার ফলে পানি অ্যাড করার ফলে ধরো এই কি হয়, আয়তন বেড়ে যায় আর অণুগুলা একটু দূরে দূরে চলে যায়, তাই না? চিনি ধরো একটা গ্লাসে চিনি আছে, পানি দেওয়ার পরে চিনিগুলা ছড়াই ছিটে যায়, তাই না? পানিগুলো একটু, এই চিনিগুলোর অণুগুলো একটু ছড়াই ছিটে যায়। তার মানে ধরো অণুগুলো একটু দূরে দূরে হয়ে গেছে, একটু দূরে দূরে হয়ে গেছে, ঠিক আছে? একটু দূরে দূরে হয়ে গেছে এরকম করে, হ্যাঁ। তো তখন এই 1 মিলিলিটার ধরো একটু বলছিলাম, তখন হচ্ছে আমাদের অণুর সংখ্যা বা আয়নের সংখ্যা কিন্তু কমে যেতেছে 1 মিলিলিটার, এটাও 1 মিলিলিটার। তাহলে এই 1 মিলিলিটার হিসাবটা আসলে কে করছিল? করছিল হচ্ছে কাপ্পা বা এই আপেক্ষিক পরিবাহিতা। কাপ্পা করছিল না, কাপ্পা করছিল কি 1 মিলিলিটারে আমাদের যেই পরিবাহিতা, তাহলে 1 মিলিলিটারে আমাদের হচ্ছে এই আয়ন সংখ্যা কমে যেতেছে, ঠিক আছে? আয়ন সংখ্যা কমে যেতেছে। তাহলে আমি বলতে পারতেছি যে হচ্ছে আমি যদি পানি অ্যাড করি তাহলে কি হয়, পানি যদি অ্যাড করি তাহলে নাম্বার অফ আয়ন্স পার ইউনিট ভলিউম বা 1 মিলিলিটারে ডিক্রিজ, কমে যেতেছে, কমে যেতেছে, ডিক্রিজ, ডিক্রিজ, ঠিক আছে? নাম্বার অফ আয়ন্স পার 1 মিলিলিটারে কমে যেতেছে, পার আয়তনে কমে যেতেছে। তার মানে কি? তার মানে হইতেছে আমাদের কাপ্পার মানটা কমে যেতেছে। এই জিনিসটা বোঝা খুব জরুরি, কারণ কাপ্পা কিন্তু আসলে 1 মিলিলিটারের ক্ষেত্রে হিসাব আমরা করতাম, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি যদি পানি অ্যাড করি আমার বি বেড়ে যেতেছে না? বি বেড়ে যেতেছে। তো আমি তো একটু আগে পড়ছি এস ইকুয়াল টু হচ্ছে বা সি ইকুয়াল টু হচ্ছে এন বাই বি। তাহলে বি যদি বাইরে যায়, অর্থাৎ পানি অ্যাড করলে যদি বি বাইরে যায়, তাহলে সি কি কইতেছে? সি কমে যেতেছে না? অর্থাৎ সি কমে যেতেছে, কারণ ব্যস্তানুপাতিক একটা কানেকশন, ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে? ব্যস্তানুপাতিক সম্পর্ক সি এর সাথে, অর্থাৎ মোলারিটির সাথে আয়তনের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে বি যদি বাড়াই দিই, সি কমে যেতেছে। সি যদি কমে যায় তখন কি হয়? আমি কি পড়ছি? মোলার পরিবাহিতা ইকুয়াল টু কাপ্পা ইন্টু 1000 বাই হচ্ছে সি। তাহলে সি যদি কমে যায়, এই মোলার পরিবাহিতা ল্যামডা এম বেড়ে যেতেছে, কারণ তাদের মধ্যে আবার ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে না? তাহলে এটা বাড়া যেই কথা, তুল্য মানে মোলারিটি আর নর্মালিটি এগুলো তো কি সমানুপাতিক না? সমানুপাতিক। মোলারিটি বেড়ে গেলে নর্মালিটি বেড়ে যায়। নর্মালিটি বাড়া মানে কি? তুল্য পরিবাহিত বেড়ে গেছে। তার মানে কাপ্পা কমছে, ঠিক আছে, বাট আমার হচ্ছে মোলার পরিবাহিতা বেড়ে গেছে, আর হচ্ছে তুল্য পরিবাহিত বেড়ে গেছে, ঠিক আছে? ঠিক আছে, ওকে। তাহলে পানি অ্যাড করলে কি ঘটনা ঘটে, এগুলো হচ্ছে আমাদের এমসিকিউর জন্য আসতে পারে। এবার একটা ম্যাপ করি। তবে এতে বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা পরিবাহিতা কোষে 0.005 নর্মালিটি বা নর্মাল K2SO4 দ্রবণের রোধ হচ্ছে 326 ওহম। তাহলে আর এর মান দেওয়া আছে 326 ওহম। এবং কোষ দ্রবক কি? কোষ দ্রবক হচ্ছে এল বাই এর মান, এটা একটু মাথায় রাখবো আমরা। এল বাই এর মান দেওয়া আছে হচ্ছে 0.228 সেন্টিমিটার ইনভার্স ওয়ান। তাহলে আপেক্ষিক তুল্য এবং মোলার পরিবাহিতা করতে, তাহলে আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা ইকুয়াল টু কি? কাপ্পা ইকুয়াল টু হচ্ছে এল বাই এ আর। তাহলে এটাকে কি বেশ সুন্দর করে যদি লিখি, এল বাই এ ইন্টু 1/r। তাহলে এল বাই এর মান হচ্ছে 0.228, আর 1/r হচ্ছে 1/360, সরি 326। তাহলে এটা যদি আমি ক্যালকুলেটারে বসাই দিই তাহলে পাবো হচ্ছে
হচ্ছে 6.994 ইন্টু 10^4 এবং এককটা কি হবে ওহম ইনভার্স 1 সেন্টিমিটার ইনভার্স। ঠিক আছে, একটু করবা নিজেরা কইরা এইটার সাথে মিলাবা। ঠিক আছে, আচ্ছা আর কি দেওয়া আছে, নর্মালিটি দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে হচ্ছে 0.005 নর্মাল। তাহলে তুল্য পরিবাহিতা ইকুয়াল টু হচ্ছে কাপ্পা ইন্টু 1000 ডিভাইড বাই হচ্ছে এন। তাহলে কাপ্পা কত, কাপ্পা হচ্ছে যে এখান থেকে বসাই দিবা 6.994 ইন্টু 10^4 ইন্টু হচ্ছে 1000, নর্মালিটি হচ্ছে 0.005। ঠিক আছে, আচ্ছা তাহলে এগুলো যদি বসাই দাও তাহলে পাবা হচ্ছে 139.88 এবং এককটা কি হবে, এককটা হবে হচ্ছে ওহম ইনভার্স 1 সেন্টিমিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। ঠিক আছে, ওকে, দুইটা দুইটা কেস আমরা হচ্ছে সমাধান করতে পারবো। এবার আসে হচ্ছে 3 নম্বরে। 3 নম্বরে বলছে মোলার পরিবাহিতা কত। তো মোলার পরিবাহিতা কি, ল্যামডা এম ইকুয়াল টু হচ্ছে কাপ্পা ইন্টু 1000 ডিভাইড বাই হচ্ছে সি মোলারিটি। এখন মোলারিটি আর নর্মালিটির মধ্যে আমি কানেকশন একটা পড়াইছি, এই যে নর্মালিটি ইকুয়াল টু হচ্ছে সিই। তাহলে আমি লিখতে পারি এন ইকুয়াল টু সিই, তাহলে সি ইকুয়াল টু হচ্ছে এন বাই ই। তাহলে এন কত, এন হচ্ছে 0.005। ই কত, K2SO4 এর জন্য ই কত, K2। তাহলে ই হচ্ছে 2, যোজনী 2। তাহলে এই সি এর মান তুমি যদি এখানে বসাও, কাপ্পার মান যদি বসাও, তাহলে তুমি মোলার পরিবাহিতার মানটাও বের করতে পারবা। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ।